জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইহুদিদের তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি। এদিকে লেবাননে ফসফরাস বোমা হামলা করেছে ইসরায়েল। জানাবো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে রকেট হামলা। এদিকে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু। আরও থাকছে পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরায়েলি গণহত্যা, বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা। ইহুদিদের তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের পাঠ্য বইতে পরিবর্তন আসছে। এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার অভিযোগ করেছেন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি নেতা আব্দুল মালেক আল হুতি। আব্দুল মালেক আল হুতি বলেন, কোরআনের যেসব আয়াত ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে সে আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে হুতি নেতা বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আল হুতি। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের গবেষকরা দেশটির পাঠ্য বইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিংসতার বার্তা সংক্রান্ত বিষয়গুলোতে ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা, ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অব্যাহত সংঘাতসহ কিছু জটিল ও সংবেদনশীল বিষয়ে সৌদি পাঠ্যপুস্তকের বর্ণগার পরিবর্তন সবার মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। গত বছরের মে মাসে ইসরায়েল ও লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, সৌদি পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্কারগুলোতে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার প্রচলিত ধারা থেকে বের হয়ে এসেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে এই পরিবর্তন আনা হয়েছে। লেবাননে ফসফরাস বোমা হামলা করেছে ইসরায়েল। গত প্রায় 6 মাস ধরে ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্তর উপর দিয়ে সাদা ফসফরাস বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বিষাক্ত এই গ্যাস চোখ ও ফুসফুসের জন্য যেমন ক্ষতিকর তেমনি চামড়া মারাত্মকভাবে পুড়িয়ে দিতে পারে, আর সে কারণে আন্তর্জাতিক আইন দ্বারা এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। কিন্তু ইসরায়েল বাহিনী বলছে, গাজা ও লেবাননের সশস্ত্র উগ্রবাদীদের বিরুদ্ধে তাদের এই অস্ত্রের ব্যবহার পুরোপুরি বৈধ। যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এর ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত হওয়া দরকার। যুক্তরাষ্ট্র বলছে, ইসরায়েল ও দুই দেশে আসলে সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখবে। এখন বেসামরিক মানুষের অবস্থানের খুব কাছে এ ধরনের যুদ্ধ উপকরণ ব্যবহার করে ইসরায়েল কি আইন ভঙ্গ করছে, নাকি যুদ্ধের সময় তাদের এটি ব্যবহারের অধিকার আছে? এটি আসে সাদা মেঘের মতো, কিন্তু মাটিতে পড়া মাত্র এটি পাউডার হয়ে যায়। আবু সামরা দক্ষিণ লেবাননের 48 বছর বয়সী এক কৃষক বলেন, গত 19 অক্টোবর তিনি নিজে সাদা ধোঁয়ার মেঘের মধ্যে পড়ে যান। তারা বলে যে এটির গন্ধ রসুনের মতো, কিন্তু এটা আসলে তার চেয়েও খারাপ। গন্ধটা নেয় যাচ্ছিল না, সোয়ারেজ লাইনের চেয়েও বাজে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সহিংসতা ছড়িয়ে পড়ে ইসরায়েল লেবানন সীমান্ত, যাতে দুপক্ষে হতাহতের ঘটনা ঘটে এবং হাজার হাজার লোক উদ্বাস্ত হয়ে পড়ে। ইরানের ঘনিষ্ঠ সহযোগী হামাসের মিত্র হিসেবে হিজবুল্লাহ কোনো রাষ্ট্র নিয়ন্ত্রিত সামরিক বাহিনী না হয়েও পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী বাহিনী, যাদের প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের প্রায় প্রতিদিনের রকেট ও ড্রোন হামলা ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ মোকাবেলা করছে বিমান হামলা এবং ভারী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে, যার মধ্যে সাদা ফসফরাস হামলাও আছে। যখন সাদা ফসফরাস বোমা থেকে বের হয় তখন এটি অক্সিজেনের সাথে মিশে একটি ভারী ধোঁয়ার আস্তরণ তৈরি করে। এটা মাটিতে লড়তে থাকা সৈনিকদের জন্য এরকম তাৎক্ষণিক আড়াল তৈরি করে, যাতে শত্রুরা তাদের অবস্থান বুঝতে না পারে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রোববার ইরাকের জম্মার শহর থেকে 5টি রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর 2টি সূত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন, খবর রয়টার্সের। গত ফেব্রুয়ারি থেকে ইরাকে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে ইরান সমর্থিত বাহিনীগুলো তাদের হামলা বন্ধ রাখার পর আবারও হামলার ঘটনা ঘটল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এল সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরে এই হামলার ঘটনা ঘটে। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম গ্রুপের পোস্টে বলা হয়েছে, ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীরগতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী 3 মাস হামলা বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছে। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন আরও একটি টেলিগ্রাম গ্রুপ সাবরিন নিউজ জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে 5টির বেশি রকেট হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো মার্কিনি আহত হয়নি। কর্মকর্তারা বলছেন রকেট হামলা ব্যর্থ হয়েছে, তবে এটা স্পষ্ট যে রকেট হামলা নির্দিষ্ট স্থান আঘাত হানতে ব্যর্থ হয়েছে নাকি সেগুলো পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাও স্পষ্ট নয় যে রকেট হামলার মাধ্যমে ওই ঘাঁটিকেই শুধু টার্গেট করা হয়েছিল কিনা। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন। তার নাম মেজর জিমেল। সংরক্ষিত সেনা সদস্য হিসেবে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। 17 এপ্রিল ইসরায়েলের উত্তর অঞ্চলের সীমান্তবর্তী আরব আল আরামসে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় জিমেল ছাড়াও আরও 13 সেনা সদস্য ও 4 বেসামরিক মানুষ আহত হন। হামলার পর এই দায় স্বীকার করে হিজবুল্লাহ। মেজর জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে 17 এপ্রিলের ওই হামলার জবাবে উত্তর পূর্ব লেবাননের বালবেক শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া রোববার দক্ষিণ লেবাননের 2টি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ওই ভবনের সঙ্গে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি ইসরায়েলের। 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় ইসরায়েল লেবানন সীমান্তে নিয়মিত পাল্টাপাল্টি হামলায় জড়াচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজা ইসরায়েলি গণহত্যা বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না। তিনি আরও বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ। তিনি রোববার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এলিনা ভ্যালটনেনের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে পাশ্চাত্যকে দ্বৈতনীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, এই প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে। ফোনালাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সংঘাত কোনো অবস্থাতেই কারো স্বার্থ রক্ষা করবে না। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ। রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে, ক্রেমলিনের হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেস সবুজ সংকেত দেওয়ার পর গতকাল পেসকভ সাংবাদিকদের এ কথা বলেন। রাশিয়ার এক কর্মকর্তা বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কী ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেওয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব। পেসকভ জোর দিয়ে বলেন, আমেরিকা যদি এ ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন।